মাই হাজবেন্ড লেখনীতে সামহা সামি, পর্ব নম্বর 19-20। প্রহেলের এমন কাজে আনিয়া বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নাজমা বেগম চোখে হাত দিয়ে বেরিয়ে যেতে যেতে বলে, নাউজুবিল্লাহ, নির্লজ্জ ছেলে, এসব দেখার আগে আমি অন্ধ হলাম না কেন? নাজমা বেগমের কথা শুনে প্রহেল আনিয়ার ঠোঁট ছেড়ে বলে ওঠে, এটা নির্লজ্জ না শাশুড়ি আম্মু, এটা আপনার মেয়ের প্রতি আমার ভালোবাসা, তাই অন্ধ না হয়ে জমজম করতে শিখুন। নাজমা বেগম আর 1 মিনিটও দাঁড়ালেন না, দ্রুত পায়ে কেবিন ত্যাগ করলেন। প্রহেল ঠোঁট কামড়ে আনিয়ার ওপর আরও কিছুটা ঝুঁকে এসে কপালে কিস করে ফিসফিস করে বলে, আই এম সরি ছোট্ট ফ্লাওয়ার, এবারের মতো মাফ করে দাও জান। যতটা কষ্ট দিয়েছি সব আমার আদর দিয়ে পুষিয়ে দিব, বিলিভ মি। আনিয়া প্রহেলের কথা এতক্ষণ ঘোরের মাঝে থাকলো, এখন নিজের মাঝে ফিরে আসে। চোখ নামিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। প্রহেল আর একটু ঝুঁকে কিছু বলবে, পিছন থেকে কেউ বাহু টেনে ঠাস থাপ্পড় বসিয়ে দেয়। আকস্মিক থাপ্পড়ে প্রহেল বেড থেকে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলিয়ে নেয়। রেগে কিছু বলবে তখনই মুখ খুলে আনিয়া রাখবো, লজ্জা করছে না এখানে আসতে? আমার মেয়েটাকে মৃত্যুর দুয়ার থেকে ঘুরিয়ে এনে এখন আদিক্ষেতা করা হচ্ছে। প্রহেল এক নজর বেডে আধশোয়া হয়ে থাকা আনিয়ার দিকে তাকিয়ে ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়া রক্ত মুছে আনিয়ার আব্বুর চোখে চোখ রেখে বলে, আই ডোন্ট নো আব্বু, আমি আপনার মেয়ের কাছে নয়, আমি আমার বউ উরফে ছোট্ট ফ্লাওয়ারের কাছে আসছি। আনিয়ার আব্বু রফিক সাহেব রেগে প্রহেলকে মারতে তেড়ে আসে। বেয়াদব ছেলে, গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আমি বেঁচে থাকতে আমার ফুলের মতো মেয়েকে তোমার মতো নির্যাতিত মানুষের কাছে পাঠাবো না। প্রহেল গোলাপি অধৈর্যটা প্রসারিত করে হালকা হাসে। সে জানে এমন কিছু একটা হবে, যাক হোক না, শ্বশুর মশাইয়ের সাথে না হয় সেও একটু মজা করলো। এই মজা করার ব্যাপারটা তার ডিকশনারিতে ডাউনলোড নেই, তবে বউকে কাছে রাখতে সেও না হয় নিজের মাঝে এই অপশনটা সেভ করবে। বসা থেকে উঠে মুখোমুখি দাঁড়িয়ে গাছাড়া ভাব নিয়ে বলে, আপনি বেঁচে থাকার চেয়ে মরে যান শ্বশুর আব্বু, আপনি থাকলে আপনার ফুলের মতো মেয়ে, উফ রং কথা বলুন। তোমার দেওয়ার ডিএনএ দেওয়া আমার মেয়েকে নিয়ে যাও বাবা। রফিক সাহেব দাঁত কিরমিট করতে করতে আনার দিকে তাকায়। রেহান সাগর বিরক্ত মুখে সিক্রেট রুমের ভেতরে বসে আছে। দুজন পারদর্শী পার্সোনাল ল্যাভেন্ডার ডক্টর রনির বুক থেকে গুলি বের করে ব্যান্ডেজ করে দেয়। একটু দূরে চেয়ারে বাঁধা ফ্রান্সিকে এসব দেখে ভয়ে ভয়ে কাঁপছে। তার শরীর কুম্ভক্রান্ত ক্রমাগত ঠান্ডা হয়ে আসছে। সাগর কিছুটা ফ্রান্সিকার নিকট আসতে ফ্রান্সিকার ঠোঁট কামড়ে নেশাজনক কণ্ঠে রেগে ওঠে, হাতের বাঁধন মুক্ত বলে এক রাতের জন্য তোমার বেড পার্টনার হিসেবে নিজ দায়িত্বে পুষিয়ে দিব। ফ্রান্সিকার কথায় মুহূর্তেই সাগর লাফিয়ে ওঠে, বলে আস্তাগফিরুল্লাহ, বলছে কি শাওয়ার মাগি? সাগরের চিল্লিয়ে কথা বলার কারণে একটু দূরে দাঁড়ানো রিহান চেঁচে ওঠে, মুরগির বাপ, বেবি কি কিক মেরেছে যে এমন পোয়াতি মহিলাদের মতো লাফাচ্ছিস? ফ্রান্সিকার কথায় সাগর ক্ষিপ্ত হয়ে রিহানের উদ্দেশ্যে বলে, রিহু বেবি, তোমার বেডের জন্য নরম সফট ডিঙ্কু রিঙ্কু একটা বেডশিট পেয়েছি, একদম সফট, শুলে একটুও ব্যথা লাগবে না, আরাম পাবে। তাও সাধারণ আরাম নয়লা, এ হলো সফট বেডশিটের আরাম। রেহান চোখ ছোট্ট ছোট্ট করে তাকিয়ে বলে, এই রুমে তুই বেডশিট কোথায় পেলি মুরগির বাপ? সাগর কুটিল হেসে ফ্রান্সিকার নিকট এগিয়ে পাশে থাকা ছুরিটা দিয়ে ফ্রান্সিকার দিকে তাকিয়ে হেলে দুলে গেয়ে ওঠে, কয়দিন আগে গিয়েছিলাম পুবের বাংলা ঘরে, ওড়নাটা ফালাইয়া আমি ডাক দিলাম তোমারে, আর কি তোমার সুযোগ দিব? ভাঙা কি রে বলা যায়? তেল মায়েরাদে যৌবনের তলায় রে, তেল মায়েরাদে যৌবনের তলায়।
ফ্রান্সিকা হতবম্ব হয়ে তাকিয়ে আছে। এই বেয়াদব ছেলেটাকে বেডশিটের সাথে তুলনা করছে। অন্যদিকে কেবিনে এত হইচই দেখে আনেয়াকে হসপিটালে নিয়ে আসা ছেলেটি, যার নাম ফরহাদ রেজা, এগিয়ে এসে আনেয়ার আম্মুকে বলে, আসসালামু আলাইকুম আন্টি, আমি ফরহাদ রেজা, আপনার মেয়েকে আমি এখানে এনেছি। নাজমা বেগম কৃতজ্ঞতার চোখে তাকায়। ফরহাদ রেজা কেবিন থেকে চিল্লা আওয়াজ শুনে ভ্রুকুচকে নাজমা বেগমের দিকে তাকিয়ে আছে। কিছু না বলে কেবিনের ভেতরে প্রবেশ করতেই রফিক সাহেবের কথা কানে আসে, তোমার মতো অপরিচিত ছেলের হাতে বিশ্বাস করে আমার ফুলের মতো মেয়েটাকে দিয়েছিলাম, আর আজ আমার মেয়েটা হসপিটালে শুয়ে আছে। তুমি ভাবলে কি করে আমি আবার একই ভুল করব? রোহেল রাগ কন্ট্রোল করতে চেয়েও পারে না। দাঁতে দাঁত চেপে রফিক সাহেবকে বলে, আপনি না দিলেও আপনার মেয়ে আমার রাজ্যে যাবে, আপনি চাইলেও যাবে। মাইন্ডেড শ্বশুরাব্বু অ্যান্ড ফাক ইউ শ্বশুর মশাই, মশাই। কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ায়নি প্রহেল। আনিয়া চোখ বুজে ক্লান্ত দেহটা পেটে ছেড়ে দিয়ে শুয়ে আছে। দেখতে দেখতে কেটে গেল 7 দিন। প্রহেল সেদিন যাওয়ার পর আর আসেনি, তবে সবসময় আনিয়ার আশেপাশে লোক লাগিয়ে খবর নিয়েছে। শীত ভাব থাকলেও রাস্তাঘাটে গরমের ভয়াবহতা বেশি। মাথার উপরে মস্ত একটা সূর্য তাপে মানুষকে ঝলসে দিতে সক্ষম। দুপুর 2:30 নাগাদ প্রহেল অফিস থেকে বেরিয়ে রেহান সাগরকে সাথে নিয়ে কোথাও একটা বেরিয়ে পড়ে। আজ আনিয়াকে হসপিটাল থেকে রিলিজ দেওয়ার কথা। আগে থেকে কিছুটা সুস্থ এখন। আনিয়াকে বাসায় এনে নাজমা বেগম ফ্রেশ করিয়ে নিচে চলে যায়। আনিয়া বিছানায় আশ্রয় হয়ে বসে থাকে, হাতে একটা উপন্যাসের বই। তার নেশা বই পড়া। বই পেলে সে দুনিয়া ভুলে থাকতে পারে। আশেপাশে কি হচ্ছে সেই খেয়াল নেই তার। এই তো বইয়ে মুখ ডুবিয়ে পড়তে বসেছে। কিছুদিন আগে একটা রোমান্টিক বইয়ের প্রচার দেখেছেও, অমনি সেই বই কিনে ঘরে তুলেছে। বইয়ের নাম হান্টিং অ্যাডেলাইন। অবশ্য নাজমা বেগম এই বইয়ের খবর জানলে হয়তো আনিয়ার মায়ের একটাও মাটিতে পড়তো না। প্রহেল, সাগর, রিহান শহর থেকে বেরিয়ে গ্রামের দিকে যাচ্ছে। তবে কেন যাচ্ছে এই দুইজনের একজনও জানে না। প্রহেলকে জিজ্ঞেস করবে, কিন্তু ভয়ে পারছে না। যদি রেগে গাড়ি থেকে নামিয়ে দেয়। রেহান সাগরের অবস্থা দেখে হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা। নিরিবিলি জায়গায় এসে গাড়ি সাইড করে নেমে আসে প্রহেল। রেহান সাগর হুড়মুড় করে বেরিয়ে আসে। কিছুটা সামনে যেতে একজন গার্ড এগিয়ে আসে। মাথা নিচু করে হাতে কিছু দিতে সোজা হেঁটে একটা বাড়ির ভিতর চলে যায়। রেহান সাগর ভ্রুকুচকে তাকিয়ে আছে। সাগর এবার আর থাকতে না পেরে বলে ওঠে, বস কি কাউকে মারতে ভেতরে গেছে, নাকি বইয়ের কাছে না পেয়ে সন্ন্যাসী হওয়ার জন্য আশ্রম নিয়ে গেছে? রেহান বিরক্ত, প্রচুর বিরক্ত সে, যা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। প্রহেল বাড়িটির ভেতরে যেতে বেরিয়ে আসে এক যুবকের করুণ আর্তনাদ। রনির চোখ দিয়ে অঝরে ধারা রক্ত পানি গড়িয়ে পড়ছে। সেই দিন প্রহেল রনিকে গুলি করলেও মরে যাবে এমনভাবে ট্রিগার চাপেনি। ডাক্তার কিছু প্রাথমিক চিকিৎসা দেওয়ায় তার একদিন পর ঠিক হয়ে যায়। ফ্রান্সিকাকে কোথায় রাখা হয়েছে তা প্রহেলকে ছাড়া কেউই জানে না। এমনি সে সবাইকে ছেড়ে দিবে? মোটেও না। এটা একটা হিসাব চুকিয়ে তারপর না হয় এই দুনিয়া থেকেই বিদায় দিবে। প্রহেল রনির কাছে এগিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, আমাকে ভেবে খুব ভুল করলে মাই ডিয়ার ফ্রেন্ড। ও নো মাই ফাকিং ফ্রেন্ড। বলে রনির বুকে গরম করে আনা লাল টকটকে হওয়া রডটা বুকের মাঝে বরাবর ঢুকিয়ে দেয়। এতেও ক্ষান্ত হয় না প্রহেল। বুক থেকে রড বের করে এক এক করে ঢুকাচ্ছে তো বের করছে। এত শান্ত হয়নি প্রহেল। সে রড বের করে চোখে ঢুকিয়ে দেয়। ব্যথায় ছটফট করে ওঠে রনি, তবে চিৎকার করতে পারে না। সেই সুযোগ দেয়নি প্রহেল। ওই দিন হসপিটাল থেকে বেরিয়ে প্রহেল রনির কাছে গিয়ে এখানে নিয়ে আসে। রাগে বিড়বিড় করতে করতে মুখ এনে দাঁতে দাঁত চেপে বলে, যেই চোখ, যে এই ঠোঁট, এই জিহ্বা দিয়ে আমার ছোট্ট ফ্লাওয়ারের দিকে বাজে নজরে তাকিয়েছিলে না? আমি বলার পরেও তুই সেই আমার পিছন চাটা শুরু করলি। তোকে ছেড়ে দেই কি করে বল? রেগে গিয়ে ধারালো ছুরি দিয়ে রনির জিহ্বা কেটে দিয়ে জবান বন্ধ করে দেয় চিরজীবনের জন্য।
বর্তমান সাদা ফ্লোরে রক্তে খেলায় মেতে উঠেছে প্রহেল, হাতে রক্ত মেখে একাকার। প্রহেল হাসে, এতক্ষণে রনির দেহ থেকে আত্মা বেরিয়ে গেছে। প্রহেল রনির নিথর হয়ে পড়ে থাকা দেহটাকে এক নজর দেখে চোখ সরিয়ে নেয়, জোরে নিঃশ্বাস টেনে নিজের মাঝে বিড়বিড় করে বলে ওঠে, তোকে মারতে আমার ভীষণ কষ্ট হয়েছে। নিজেকে শুধরে না নিয়ে কেন আমার হাতে নিজের জীবন তুলে দিলি? প্রহেল বেরিয়ে যায়। প্রহেলকে দেখে রেহান সাগর থরথর করে কাঁপছে। প্রহেলের চোখ অসম্ভব লাল হয়ে আসে, শরীরে বিন্দু বিন্দু রক্তের ছিটে চটে। প্রহেল এক নজর তাকিয়ে গাড়িতে উঠে বসে। রেহান সাগর ও তাই করে। নিজ গতিতে গাড়ি চলে। গাড়িটি বরফের ঘেরা গুহাতে বসে বসে কিছু একটা করছে ইহান। সেই রাতেও ওদের থেকে পালিয়ে এসে সুইজারল্যান্ড নিজের গুপ্ত ল্যাবে মালঞ্চ করে। হাতে থাকা জিনিসটা ঘুরিয়ে দেখতে দেখতে বিশ্রী এক হাসি দিয়ে বলে, আমি পালাবো, তবে বারবার নয়, আমাদের আবার দেখা হবে। চোখ দিয়ে যেন আগুন ধরিয়ে দিবে চারপাশ। রাত 11:30। ঘুমে মাঝে বুকের ওপর ভারী ভারী মনে হতে থাকে আনেয়ার। পাশ ফিরে শুতে চায়, আশ্চর্যজনক ব্যাপার, সে নড়াচড়া করতে পারে না। মনে হচ্ছে শক্ত কিছু একটা তাকে সাপের মতো পেঁচিয়ে ধরে আছে। আনেয়া ঘুম ঘুম চোখে মাথা তুলে নিজের ওপর কি আছে দেখার চেষ্টা করে। বুকের মাঝে কেউ মুখ ডুবিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে প্রহেল। এলোমেলো চুল থেকে শ্যাম্পুর ঘ্রাণ ভেসে আসছে। আনিয়া যখন ব্যাপারটা বুঝতে পারে তখনই ঘুম ছুটে যায়। ঘুমের মধ্যে হঠাৎ ধাক্কায় তাল সামলাতে না পেরে বেডের নিচে পড়ে যায় প্রহেল। নিজের এই কাজে বিয়াক্কেল বনে যায় আনিয়া। প্রহেল চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। আনিয়া শুকনো একটা ঢোক গিলে তেজি সুরে বলে, নির্লজ্জ পুরুষ, কার রুমে আসতে গেলে পারমিশন নেওয়া লাগে, এটা জানেন না? আনিয়ার কথা শুনে প্রহেল নিচ থেকে উঠে আনিয়ার উপরে ঝুঁকে ঠোঁটে চুমু খেতে এক হাত দিয়ে আনিয়ার কোমর চেপে নিজের কাছে এনে কানে ঠোঁট ছুঁয়ে বলে, নির্লজ্জ বলেই তো তোমার কাছে আসলাম জান। আমি ভালো মানুষ নই, তাই আমাকে ভালো ভেবে ভুল করো না। কাছে আসো আমার, এখন তোমাকে চাই। আনিয়া প্রহেলের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, আপনার এই নষ্ট হাতের স্পষ্ট আমার জন্য ফুটন্ত গরম পানি ছাড়া কিছু নয়। প্রহেল হাসে, রাগ নেই, তবে কেমন একটা মাতাল করা চাওনি। আনায়াকে আর একটু জড়িয়ে ধরতে ধরতে কটাক্ষ কণ্ঠে বলে, তুমি গরম পানিতে পড়বে কেন? তুমি তো আমার গরম উষ্ণতার রাঙা হয়ে পড়বে ছোট্ট ফ্লাওয়ার। প্রহেলের কথায় আনিয়া খেপেও যায়। প্রহেলের চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলে, যেই পুরুষ নিজের বউয়ের সামনে অন্য নারীকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় দেয়, এমন সাওয়া মার্কা জামাই আমার না হলেও চলবে। আধের মুখে এমন গালি শুনে হতবম্ব চোখে তাকিয়ে আছে প্রহেল। এলোমেলো চুলে আনিয়া রাগান্বিত হয়ে গালিও দিতে পারে। প্রহেল অবাক চোখে বলে, ছোট্ট ফ্লাওয়ার, তুমি গালি দিতেও পারো? আমি সব পারি, এখন আসতে পারেন। প্রহেল হাসে, এই মেয়ে যে আরও কি পারে। হাত ধরে টান দিতে আনিয়া প্রহেলের প্রস্তুত মুখে এসে মুখ থুবড়ে পড়ে। প্রহেল ফিসফিস করে বলে, বের পরে হব জান, আগে তো খেয়ে নিতে দাও, আমি আর সহ্য করতে পারছি না জান, প্লিজ, আই নিড ইউ মিসেস প্রহেল। আনিয়া কেঁপে উঠছে। পরিচিত হাতের স্পর্শে কেঁপে উঠছে তার সর্বাঙ্গ। আবারও প্রহেলের মাতাল করা নিশালো কণ্ঠ কানে আসে, রাগ পড়ে কারো জান, আপাতত তোমার মাঝে মিশে যেতে দাও, চিল্লিও না, অনেক দিনের উপোস, আমার রক্ত গরম হয়ে যাচ্ছে জান।